যেভাবে লড়াই করা সেভাবে লড়বো। বুথ দখল করতে এলে যারা দখল করতে আসবে তাদের হাড্ডি গুড্ডি হাতে নিয়ে বাড়ি যেতে হবে। পশ্চিমবাংলায় সব থেকে বেশি সমস্যায় পড়তে চলেছেন বাংলাদেশ থেকে পরে আসা হিন্দু উদ্বাস্তু মানুষ। পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষ বিজেপিকে ভরসা করে ভোট দিয়েছে, সেই মতুয়া হিন্দু উদ্বাস্তু মানুষ, তাদেরকে সব থেকে বেশি বিড়ম্বনায় পড়তে হয়েছে। অস্বীকার করার কোনো জায়গা নেই যে তৃণমূল এখানে মৃত ভোটার, অবৈধ ভোটার, ভুয়ো ভোটার দিয়ে লিস্ট ভরিয়ে রেখেছে। ওকালতি কেন, মুখ্যমন্ত্রী তো রকেট সায়েন্সও পড়েছেন, সেটা নিয়ে তো সেটা আর কি বলবো নতুন করে। দুদিন পর উনি নাসা হয়ে চাঁদে যেতে চাইবেন। তাহলে তৃণমূলের এমএলএরই ভরসা নেই মুখ্যমন্ত্রীর উপর যে তিনি কিছু করতে পারবেন, তাহলে বাংলার মানুষের শুধু শুধু ভরসা থাকতে যাবে কেন? মতুয়াদের নাম করে যারা ভাঙিয়ে খাচ্ছেন, পশ্চিমবাংলার মানুষ, মতুয়া হিন্দু উদ্বাস্তু মানুষরা বুঝিয়ে দেবেন। এসআইআর নিয়ে যে ধরনের হয়রানি হচ্ছে, আপনাদের পক্ষ থেকে, সিপিএম পার্টির পক্ষ থেকে বারবার এই এসআইআর কে কেন্দ্র করে হয়রানির প্রতিবাদ করা হয়েছে, কিন্তু আপনাদের ছাপিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইনজীবীর বেশে সুপ্রিম কোর্টে গিয়ে এই হয়রানির বিরুদ্ধে তো কথা বললো মানুষের পক্ষ নিয়ে। মুখ্যমন্ত্রী বলেছিলেন উনি বেঁচে থাকতে পশ্চিমবাংলায় এসআইআর হবে না। এখন আমরা যতদূর জানি উনি বেঁচে আছেন, ওনার দলের লোকেদের কাছে অন্য খবর থাকলে আমার জানা নেই। বেঁচে আছেন বলেই তো উনি কালো শাল জড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়ালেন। আমার কথা হচ্ছে যে পশ্চিমবাংলার সরকার কোটি কোটি টাকা মানুষের ট্যাক্সের টাকা খরচা করে বিভিন্ন কেসে দিল্লির সুপ্রিম কোর্টে লড়ার জন্য যে আইনজীবীদের পোষেন, তাহলে তারা কি করেন? মুখ্যমন্ত্রী তো ওকালতি কেন, মুখ্যমন্ত্রী তো রকেট সায়েন্সও পড়েছেন, সেটা নিয়ে তো সেটা আর কি বলবো নতুন করে। দুদিন পর উনি নাসা হয়ে চাঁদে যেতে চাইবেন, সেটা উনি ওরম করেই থাকেন। কিন্তু বাকি উকিলরা তাহলে কি করছে? এই যে কোটি কোটি টাকা খরচা করা হয় আমাদের রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা থেকে, তাহলে সেই টাকাগুলো কি ধ্বংস করা হলো এতদিন? মুখ্যমন্ত্রীকে লড়তে হলো? আর দেখবেন সারা রাজ্যে বিভিন্ন জায়গায় তৃণমূলের এমএলএ সহ তৃণমূলের নেতা কর্মীরা বিভিন্ন এসআইআর এর ক্যাম্পে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে ঝামেলা করছে, মারামারি করছে, ভাঙচুর করছে। তাহলে একটা অবস্থা বুঝুন যে তৃণমূলের এমএলএ তারই ভরসা নেই মুখ্যমন্ত্রীর উপর। তাহলে তো তাদের চুপ করে বাড়িতে বসে থাকা উচিত ছিল। মুখ্যমন্ত্রী গেছেন, লড়ছেন, সামনে থেকে লড়ছেন, কোর্টে দাঁড়িয়ে পড়েছেন, ব্যাস, আর কোনো চিন্তা নেই। তাহলে তৃণমূলের এমএলএরই ভরসা নেই মুখ্যমন্ত্রীর উপর যে তিনি কিছু করতে পারবেন, তাহলে বাংলার মানুষের শুধু শুধু ভরসা থাকতে যাবে কেন? ওনার জন্যই পশ্চিমবাংলায় আজকে বিজেপি সুযোগ পেয়েছে এসআইআর এর নামে এটা করার। কারণ উনি 96 সালে লোকসভায় স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে কোটি কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় ঢুকে পড়েছে বামফ্রন্টের বদান্যতায়। এই কথা তো প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। সেই কথার রেস ধরে বিজেপি আজকে এসব বলার সাহস পাচ্ছে। কতজন অনুপ্রবেশকারী এখানে ধরা পড়েছে, কতজন রোহিঙ্গা ধরা পড়েছে, সব ঢপবাজি হচ্ছে। আর প্রথম যখন ম্যাপিং এর লিস্ট বেরোলো, আনম্যাপড লোকেদের যখন ডাকা হলো, বিজেপি বুঝলো যে ওর কপালে দুঃখ আছে। কারণ এই গাইঘাটা, বনগা ইত্যাদি দিয়ে যারা যে মানুষ বিজেপিকে ভরসা করে ভোট দিয়েছে, সেই মতুয়া হিন্দু উদ্বাস্তু মানুষ, তাদেরকে সব থেকে বেশি বিড়ম্বনায় পড়তে হয়েছে। তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে একটা চূড়ান্ত হাস্যকর ব্যাপার করা হলো ইলেকশন কমিশনের নেতৃত্বে। আমার এক বন্ধু, তার একটা কাগজের টাইটেল চ্যাটার্জি আর একটা কাগজের টাইটেল চট্টোপাধ্যায়, তাকে ডেকে এখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি চট্টোপাধ্যায় আর চ্যাটার্জি একই লোক, এটা প্রমাণ করো। একজন সংখ্যালঘু মানুষ, মহিলা, তার বিয়ের আগের টাইটেল খাতুন, বিয়ের পরে হয়েছেন বিবি। এবার হিন্দুদের মধ্যে মহিলাদের বিয়ের পর পদবি চেঞ্জ হলেও স্বামীর সাথে সেটা মেলে, মুসলমানদের সেটা মেলে না। এটাই স্বাভাবিক, এটা তো নতুন কিছু না, হাজার হাজার বছর ধরে চলছে। ফলে তাকে এখন বিড়ম্বনার মধ্যে ফেলা হচ্ছে, তাকে ঝামেলায় ফেলা হচ্ছে। এসআইআর তো পশ্চিমবাংলায় আগেও হয়েছে, কাকপক্ষিতেও টের পায়নি, কারণ তখন বিরোধী কোনো দলও ঘোষণা করেনি যে 1 কোটি লোককে তাড়াবো, আর সরকারের যারা ছিল তারাও বিডিও অফিসে গিয়ে ভাঙচুর করেনি। এসআইআর কাজ ইলেকশন কমিশনের মতো করে গেছে, মানুষ নিশ্চিন্তে ছিলেন, মাথার উপর বামফ্রন্ট সরকার আছে, কোনো চিন্তা নেই, একজন বৈধ ভোটারের নামও বাদ যাবেন। কিন্তু আমাদের কথাটা হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো প্রয়োজনও নেই যে তৃণমূল এখানে মৃত ভোটার, অবৈধ ভোটার, ভুয়ো ভোটার দিয়ে লিস্ট ভরিয়ে রেখেছে। তাহলে সেই কাজটার মতো হতে দিলেই হতো। ভুয়ো ভোটার বাদ যেত, মৃত ভোটার বাদ যেত, একজনও বৈধ ভোটার যাতে তাদের নাম বাদ না যায় সেটা দেখার দরকার ছিল। সেটা না করে এসআইআর এর নাম করে তৃণমূল বিজেপির যে বাইনারি পশ্চিমবাংলায় ভেঙে যাচ্ছে,
সেই বাইনারিকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ মানুষকে রোদের মধ্যে লাইনে দাঁড় করানো হলো। যারা লাইনে দাঁড়ালেন তারা তৃণমূলকেও ক্ষমা করবে না, তারা বিজেপিকেও ক্ষমা করবে না। আপনি বলতে গিয়ে উত্তর 24 পরগনার বিশেষ করে বাংলাদেশ লাগোয়া যে বিধানসভা এলাকাগুলো, সেখানে মতুয়াদের একটা বড় অংশের বসবাস, একটা বড় অংশ মতুয়া ভোটার, তারা সমস্যায় পড়েছে নিঃসন্দেহে। কিন্তু বিজেপির পক্ষ থেকে এখনো বলার চেষ্টা হচ্ছে একজনও হিন্দু ভোটারের নাম বাদ যাবে না। অথচ আমরা দেখলাম এসআইআর পর্বে প্রায় অধিকাংশ মতুয়া এবং নমশূদ্র অংশের মানুষের নাম বাদ যাওয়ার উপক্রম হয়েছে। লিস্টটা বেরোক না, ফাইনাল লিস্টটা বেরোক। বিজেপি কোথা থেকে যাচ্ছে? বিজেপি কি ইলেকশন কমিশনের পাশে রাত্রিবেলা ঘুমায় নাকি বিজেপির নেতারা? ওরা জানছে কোথা থেকে? লিস্টটা শুধু বেরোতে দিন। যদি লিস্ট ঠিকঠাক করে বেরোয়, যদি লিস্টে কোনো পক্ষপাতিত্ব না করা হয়, তাহলে পশ্চিমবাংলায় সব থেকে বেশি সমস্যায় পড়তে চলেছেন বাংলাদেশ থেকে পরে আসা হিন্দু উদ্বাস্তু মানুষ। পরিষ্কার বোঝা যাচ্ছে। বামফ্রন্টের বিরুদ্ধে এত গল্প দেওয়া হয় আজকাল, কিন্তু এই বামপন্থীরাই উদ্বাস্তু মানুষদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছিলেন। যেখানে বসে আছি সেই অশোকনগর সহ গোটা রাজ্যে হিন্দু উদ্বাস্তু মানুষ যারা বাংলাদেশ থেকে এসেছিলেন তাদের হয়ে লড়াই করা, তাদের জমি, তাদের অধিকার, তাদের সম্মান, তাদের মাথার উপরে ছাদ, এই সব কিছুর ব্যবস্থা লড়াই করে বামফ্রন্ট করেছিল। সেই উদ্বাস্তু আন্দোলন থেকে অনেকে নেতা হয়ে পরে এমএলএ এমপি মন্ত্রী হয়েছিলেন বামপন্থীদের পক্ষ থেকে। কই তখন তো বিজেপির তখন যারা হিন্দু মহাসভা ছিল তারা কেউ বর্ডারে গেরুয়া পতাকা নিয়ে দাঁড়িয়ে বলেনি হিন্দু হিন্দু ভাই ভাই আসুন রুটি ভাগ করে খাই, বলেনি তো। সেদিনও লাল ঝান্ডাই দাঁড়িয়েছিল। আজকেও নিজেদের ভোটের জন্য, নিজেদের ভোটের অঙ্কে, নিজেদের ব্যবসার জন্য হিন্দুদের নাম করে এইসব কেউ করতে চাইছেন। কিন্তু মতুয়া সাধারণ মানুষরা শুধু নন, মতুয়াদের নাম করে যারা ভাঙিয়ে খাচ্ছেন সেই মন্ত্রীরাও বুঝতে পারছেন, যে কারণে তাদেরও বলতে হচ্ছে যে 2-3 বছর ভোট না দিলে কি হয়। 2-3 বছর ভোট না দিলে কি হয় পশ্চিমবাংলার মানুষ, মতুয়া হিন্দু উদ্বাস্তু মানুষরা বুঝিয়ে দেবেন। 2-3 বছর ভোট না দিতে পারলে আপনি মন্ত্রী থাকবেন কি করে? আপনি তো মন্ত্রী হয়েছেন এই মানুষের ভোটে, আপনার তো প্রধানমন্ত্রী হয়েছেন এই মানুষের ভোটে, এমএলএ হয়েছেন এই মানুষের ভোটে। তাহলে তাদেরই যদি ভোট না থাকে তাহলে আপনি এমপি মন্ত্রী এমএলএ থাকবেন কেন? তাদের ভোট না থাকলে তারাও যাতে এমপি মন্ত্রী না থাকতে পারে সেই ব্যবস্থা সেই মানুষ ওখানকার করবেন। আমার একদম শেষ প্রশ্ন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা একদিনে ভোট করার জন্য প্রস্তুত আছে। সম্ভবত এ মাসের মাঝামাঝির দিকে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে যদি একদিনে ভোট হয়, আপনারা প্রস্তুত? আর একদিনে কি ভোট করা সম্ভব আমাদের এই রাজ্যে? আমরা একদিনে ভোট করলেও প্রস্তুত, 10 দিনে ভোট করলেও প্রস্তুত, 1 মাস ধরে ভোট করলেও প্রস্তুত, তাতে আমাদের কিছু এসে যাবে না। এবার সেইটা ইলেকশন কমিশনের ব্যাপার, প্রশাসনের ব্যাপার, যে তারা কিভাবে ম্যানেজ করবে। আমি জানি না একদিনে ভোট করলে পর্যাপ্ত পুলিশ, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী, পর্যাপ্ত পোলিং পার্সোনাল এগুলো দেওয়া সম্ভব হবে কিনা। যদি সম্ভব হয়, যদি মনে করে ইলেকশন কমিশন, যদি কনফিডেন্ট থাকে, যদি এসআইআর এর মতো কনফিডেন্স না হয় যে বললো এই সময় শেষ হয়ে যাবে, আবার কালকে বলছে অন্তত 7 দিন 14 দিন আমরা সময় চেয়েছি, কনফিডেন্সের অভাব। যদি এরকম না হয়, যদি সত্যি সত্যি তারা কনফিডেন্ট হয়, একদিনে ভোট তারা করতে পারবে। আমাদের কি অসুবিধা আছে? আমাদের সব বুথে এজেন্ট থাকবে, সব বুথের বাইরে ক্যাম্প থাকবে। বিজেপির একটু সমস্যা হতে পারে, টিভিতে ওদের লড়াই, তলায় লোক নেই। কাদের কি অসুবিধা হচ্ছে আমাদের দেখার দরকার নেই, আমাদের কিছু এসে যায় না। আমরা একদিনে হলেও লড়বো, আমরা 10 দিনে হলেও লড়বো, যেভাবে লড়াই করা সেভাবে লড়বো। বুথ দখল করতে এলে যারা দখল করতে আসবে তাদের হাড্ডি গুড্ডি হাতে নিয়ে বাড়ি যেতে হবে।